সাহিত্য জগতের রহস্য রোমাঞ্চে ভরপুর কিছু গল্প নিয়ে সৃষ্ট আমাদের এই অ্যান্থোলজিক্যাল সিরিজ সাসপেন্স অ্যাট সামারভিল। আমাদের আজকের গল্প গাই দে মোপাসার দি ডেড গার্ল কাহিনী অবলম্বনে কঙ্কাল। হেনরি রেনে অ্যালবার্ট গাই দে মোপাসা, যিনি পাঠক মহলে মোপাসা নামে বেশি পরিচিত, তার জন্ম 1850 সালে 5ই অগস্ট। এই বিশিষ্ট ফরাসি সাহিত্যিক সাহিত্য মহলে খ্যাত তার ছোট গল্প ও নভেলার সংকলনের জন্য, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মিস হ্যারিয়েট, ম্যাডামোজেল ফিফি, দ্য হরলা, ইন দ্য স্প্রিং, ম্যাডাম টেইলার্স এস্টাবলিশমেন্ট ইত্যাদি। তার এই ছোট গল্প ও নভেলার মোট সংখ্যা প্রায় 298টি। 1893 সালে 6 জুলাই মাত্র 42 বছর বয়সে এই বিশ্ববন্দিত সাহিত্যিকের মৃত্যু ঘটে ফ্রান্সের প্যারিস শহরে। আমাদের আজকের গল্প দ্য ডেড গার্ল প্রথম প্রকাশিত হয় 1889 সালে। গল্পটি নাট্য রূপান্তরে আমি শুভপ্রিয়া। নাট্য রূপান্তরের জন্য আমরা সাহায্য নিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটির। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন গাই দে মোপাসার দ্য ডেড গার্ল কাহিনী অবলম্বনে কঙ্কাল। এক বৃষ্টির রাতে আমার অতি প্রিয় প্রণয়িনী এলিজা আমার বাড়িতে আসে। এর ঠিক পরই সে কঠিন অসুখে পড়ে। জ্বরে বেহুশ হয়ে সে বিছানা নেয়। আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তারবাবু এলিজাকে পরীক্ষা করে, ওষুধ দেয় ও তার শীঘ্র আরোগ্য লাভের আশ্বাসবাদী শুনিয়ে বিদায় নেয়। কিন্তু এলিজা কিছুতেই সুস্থ হয়ে ওঠে না। তার কিছুদিন পরই সেই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। আমার আর এলিজার মধ্যে এমন একটা মিলমিশ ভাব ছিল যে আমরা একে অন্যকে ছেড়ে থাকতে পারতাম না খুব বেশি দিন। এলিজার এই আকস্মিক মৃত্যু আমার মনে দারুণ আঘাত আনে। এই নিদারুণ ঘটনার শোক ভোলাবার জন্য এলিজার পারলৌকিক কাজকর্ম শেষ করার পর মুহূর্তে আমি দেশান্তরে বেরিয়ে পড়ি। বেশ কিছুদিন এদেশ সেদেশ ঘুরে বেড়ানোর পর বাড়ি ফিরেছি সবে মাত্র গত। কিন্তু বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে এলিজার সঙ্গে কাটানো অতীতের সেই সুমধুর স্মৃতিরা নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য আমার চোখের সামনে ভেসে উঠল। সেই স্মৃতিরা আমাকে অস্থির করে তুলল। নিজের ওপর নিজের আয়ত্ত হারিয়ে ফেলতে লাগলাম ক্রমশ। এক সময় মনে হচ্ছিল জানলা দিয়ে ঝাঁপ দিই, তাহলে হয়তো এই জীবনের নিদারুণ জ্বালা থেকে মুক্তি পাব। এক সময় অসহ্যনীয় এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য অন্য কোথাও যাওয়ার কথা ভাবলাম, কারণ এই বাড়িতে আর এক মুহূর্ত থাকলে আমি বোধহয় পাগল হয়ে যাব। মাথার টুপিটা তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু হল ঘরের সামনে এসে থমকে দাঁড়ালাম। হল ঘরের একদিকের দেওয়ালে শোভা পাচ্ছে একটা প্রমাণ সাইজের আয়না। আয়নায় চোখ পড়তেই আবার মনে পড়ে গেল এলিজার কথা। মনে পড়লো ও যখন বাইরে কোথাও যেত এই আয়নাটাতেই নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। আয়নাটার সামনে এসে আমি যেন কিরকম একটা হয়ে গেলাম। মনে হলো এলিজা, আমার প্রিয় এলিজা আমার সাথে রয়েছে। আয়নায় তার প্রতিচ্ছবিও ভেসে উঠল, ঠিক যেমন আগে দেখতে পেতাম। সবটা আমার কাছে অসহ্য লাগতে শুরু করলো।
অতি কষ্টে হলঘর থেকে বের হলাম। তারপর দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালাম সেই সিমেট্রিতে যেখানে আমার প্রণয়িনী, আমার এলিজার দেহ শায়িত রয়েছে। ওর কবরটা বের করতে বেশি সময় লাগলো না। কবরের ওপর শ্বেত পাথরের একটি ফলক, আর তার উপর একটি সাদা ক্রস। পাথরের ফলকের ওপর লেখা রয়েছে কয়েকটা কথা। সে আমাকে ভালোবেসেছিল, আমিও তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিলাম, কিন্তু মৃত্যুর অমুক বাণী আমাদের ভালোবাসাকে স্তব্ধ করে দিয়েছে। তাই আজ বাধ্য হয়েই তাকে ছেড়ে আমায় চলে যেতে হলো। এলিজার সমাধি বেদির উপর বসে পড়লাম। যে মুহূর্তে মনে হলো যে এতদিনে আমার প্রিয়তমার দেহ হয়তো মাটির সাথে মিশে গেছে, সঙ্গে সঙ্গে এতদিনের জমে থাকা শোকের বাষ্প অশ্রুধারা হয়ে অজান্তেই আমার গাল বেয়ে নেমে পড়ল। আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। এভাবে কতক্ষণ যে এলিজার কবরের উপর বসে কেঁদেছি তা জানি না। হঠাৎ এক সময় খেয়াল হলো যে দিনের আলো কমে এসেছে। অন্ধকারের কালো ছায়া আস্তে আস্তে সমস্ত পৃথিবীর ওপর তার অধিকার বিস্তার করতে ব্যগ্র হয়ে উঠেছে। এলিজার কবর ছেড়ে কোথাও যেতে মন চাইছিল না। মনে হচ্ছিল সারা রাত সেইখানে থেকে আমার চোখের জলে আমার প্রিয়তমার কবরের বেদিখানা ভিজিয়ে দিই, যাতে এলিজা বুঝতে পারে তাকে হারিয়ে আমি কি দারুণ আঘাত পেয়েছি। সমস্যা হলো, সন্ধ্যের পর আমাকে কবরখানায় থাকতে দিতে নারাজ কবরখানার ভারপ্রাপ্ত কর্মচারীটি। কিন্তু আমার মন আমার প্রিয়তমার সান্নিধ্যে থাকার জন্য এতটাই ব্যাকুল ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল যে মুহূর্তে ঠিক করে ফেললাম কি করে কৌশলে সেই রাতটা আমি সেখানেই কাটাবো। সেই মতো এলিজার কবর ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর সিমেট্রির সরু রাস্তা ধরে অন্যান্য কবরগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে একসময় সিমেট্রির শেষ প্রান্তে এসে উপস্থিত হলাম। এখানকার কবরগুলো প্রাচীন। এতদিন আর মৃত ব্যক্তিদের সামান্যতম অস্তিত্ব বোধহয় আর অবশিষ্ট নেই। কবরগুলো ঘিরে এখানে বেড়ে উঠেছে অযত্নে থাকা গোলাপ ও বিশাল কালো সাইপ্রাসের জঙ্গল। আগামী দিনে হয়তো এই পুরাতনের অস্তিত্বকে মুছে দিয়ে নতুন কবরেরা মাথা চারা দিয়ে উঠে দাঁড়াবে। তখন শুরু হবে নতুনের জয়যাত্রা। আমি আর সময় নষ্ট করলাম না, কারণ নজরে পড়ার আগেই হামাগুড়ি দিয়ে সেই বিশাল সবুজ গাছের ঝোপের মধ্যে ঢুকে পড়লাম। জাহাজ ডুবির পর যেমন ভাসমান যাত্রীরা এক টুকরো কাঠ পেয়ে তার ভরসায় নিজেদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালায়, ঠিক সেই রকম ভাবে আমিও একটা মোটা গাছের গুড়িকে প্রাণপণে জড়িয়ে ধরে তার অলক্ষ্যে মিশে যেতে চেষ্টা করলাম। ধীরে ধীরে পৃথিবীর বুকে অন্ধকার নেমে এলো। চারদিক ঢেকে গেল অন্ধকারের কালো চাদরে। এবার আমি আমার আত্মগোপনের জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। আমার লক্ষ্য আমার প্রণয়িনীর কবরখানা খুঁজে বের করা। অনেকক্ষণ ধরে কবরখানার সরু রাস্তা ধরে পাগলের মতো ঘুরে বেড়ালাম আমার প্রিয় এলিজার কবরের হদিশের আশায়। অন্ধকারের কালো পটে অন্ধের মতো হাতড়ে বেড়ালাম। কবরের ওপরের ক্রুশগুলোতে ক্রমাগত ধাক্কা খেতে লাগলাম। আমার হাত, পা, বুক, শরীরের নানা জায়গায় আঘাত লাগলো, কিন্তু কিন্তু আমার প্রিয়তমার কবর না, তা খুঁজে পেলাম না।
আঘাত লেগে শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা করছিল, কিন্তু কিন্তু আমি থামলাম না। অন্ধের মতো কবরের ওপরকার খোদাই করা ফলকের অক্ষরের ওপর হাত বুলিয়ে ফলকে কি লেখা আছে সেটা পড়তে চেষ্টা করছিলাম। কিন্তু এর থেকেও কত বড় বিভীষিকা যে আমার জন্য অপেক্ষা করেছিল তাকে আর তখন জানতাম। আকাশে চাঁদ না থাকায় ক্রমে সবটা আমার কাছে অন্ধকার হয়ে এলো। মনে হঠাৎ কি জানি একটা ভয় উকি দিতে লাগলো। এই সারি সারি কবরের মাঝে দাঁড়িয়ে এই একা আমি কি করে বার করবো আমার এলিজার কবরখানা? একসময় ক্লান্ত হয়ে একটা কবরের বেদির ওপর বসে পড়লাম। বিষণ্ণতা ও অবসাদ ক্রমে আমায় গ্রাস করতে লাগলো। শারীরিক ও মানসিক যন্ত্রণায় সম্পূর্ণরূপে কাবু হয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। শুনে মনে হলো শব্দটা আমার খুব কাছ থেকে আসছিল, কিন্তু শব্দটা যে ঠিক কিসের তা বুঝতে পারলাম না। এইরকম কোনো শব্দ কোনোদিন আগে শুনেছি বলে মনেও পড়লো না। আতঙ্কিত দৃষ্টি মেলে সিমেট্রির চারিদিকে চোখ বোলালাম। আমার হাত পা অবশ হয়ে আসছিল। শরীরটা কোনো মৃত ব্যক্তির মতো ঠান্ডা। ভয়টা গলার কাছে দলা পাকিয়ে চিৎকার করার শক্তিটুকু কেড়ে নিয়েছে। কেবল অব্যক্ত একটা গোঙানি বেরিয়ে এলো আমার গলা থেকে। কতক্ষণ যেভাবে কেটে গেল ঠিক ঠাহর করতে পারলাম না। তারপর এক সময় বুঝতে পারলাম যে আমি যে কবরের ওপর বসে আছি তার উপরের পাথরের বেদিটা আস্তে আস্তে নড়তে শুরু করেছে। যেন ওটাকে কেউ তোলার চেষ্টা করছে। ছিটকে গিয়ে পড়লাম পাশের কবরের ওপর। তারপর ছেড়ে আসা পাথরের বেদির ওপরে সতর্ক দৃষ্টি রাখলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম শ্বেত পাথরের বেদিটা আস্তে আস্তে উপরের দিকে উঠল। তারপর সেইখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল। সেই কবরের শ্বেত পাথরের ক্রস চিহ্নের ফলকে লেখা রয়েছে, এখানে যে ভদ্রলোক বিশ্রাম করছেন তার নাম জ্যাক অলিভ। মাত্র 51 বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। তিনি নিজের পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। সবার কাছে তিনি দয়ালু ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঈশ্বর যেন তার আত্মার শান্তি লাভে সহায় হন। কঙ্কালটা তার কবরের উপরকার ফলকটিতে খোদাই করা লেখাগুলো খুব মন দিয়ে পড়ল। তারপর পাশ থেকে একটা ছুচলো পাথরের টুকরো নিয়ে অশেষ ধৈর্য ধরে ফলকের ওপরকার লেখাগুলো সেই পাথর দিয়ে তুলতে লাগলো। একসময় দেখলাম যে ফলকের ওপরে লেখাগুলো সত্যি মুছে গেছে। এবার কঙ্কালটা চকমকি পাথরের আলো সৃষ্টি করে ফলকের ওপর লিখতে আরম্ভ করল, এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক অলিভ। তিনি 51 বছর বয়সে মারা যান। পিতার সম্পত্তির মালিকানার জন্য তিনি তার পিতাকে নির্মমভাবে হত্যা করেন। নিজের পতিব্রতা স্ত্রীকেও অবর্ণনীয় যন্ত্রণা দিয়েছেন। আপন সন্তানদেরও অবহেলা করতে ছাড়েননি। এছাড়াও প্রতিবেশীদের বারংবার ঠকিয়েছেন। শেষে দুঃসহ যন্ত্রণা ভোগ করে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হন। এবার কঙ্কালটা নিজের কবরের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লেখাটা পড়তে লাগলো, যেন ভালো করে দেখে নিচ্ছে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। এরপর পিছন ফিরে আমি যা দেখলাম তা আজও বিশ্বাস করতে পারি না।
দেখলাম পেছনের আর সমস্ত কবরের ওপরের পাথরের বেদির মুখ খোলা, আর সেখান থেকে উঠে এসেছে তার শায়িত বাসিন্দারা। তারা তাদের আত্মীয় স্বজনের লেখা মিথ্যে বর্ণনাগুলোকে মুছে ফেলছে, আর তার বদলে সেখানে লিখে দিচ্ছে তাদের জীবনের প্রকৃত সত্য। লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকেই তারা অসাধু বা ভণ্ড। হেন কোনো ঘৃণ্য কাজ নেই যা তারা করেনি। এসব মৃতদেহদের এই কার্যকলাপ দেখতে দেখতে আমার মনে পড়ল আমার এলিসার কথা। তাই তো, সেও নিশ্চয়ই তার চিরনিদ্রা থেকে উঠেছে এই মুহূর্তে, আর এদের মতো নিশ্চয়ই কিছু লিখছে। মুহূর্তের মধ্যে আমার মন থেকে ভয় ডর কেটে গিয়ে সেখানে জেগে উঠল ভালোবাসার অনুভূতি। আমি সেই সব জাগ্রত মৃতদেহদের পাশ কাটিয়ে আমার প্রিয়তমার কবর খুঁজতে শুরু করলাম। এরকম করে খুঁজতে খুঁজতে এক সময় হঠাৎ দেখা পেলাম আমার প্রিয় এলিজার। কাপড়ে মুখ ঢাকা তার, কিন্তু মুখ ঢাকা সত্ত্বেও তার অবয়ব পিছন থেকে দেখে চিনতে কোনো অসুবিধা হলো না। দ্রুত পায়ে আমি আমার প্রিয়তমার কবরের দিকে ছুটলাম। আমার মন তখন তার বার্তা দেখতে উদ্গ্রীব। অবশেষে দেখলাম কে যেন ফলকের ওপরে লেখা আগের কথাগুলোকে মুছে দিয়েছে, আর সেই জায়গায় এলিজার হাতের লেখার আদলে কে যেন লিখেছে, একদিন মুষলধার বৃষ্টির রাতে আমি বাড়ি থেকে বের হই আমার প্রেমিককে প্রতারণা করার উদ্দেশ্যে, কিন্তু সেই ঘটনার জন্য আমি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যাই। মৃত্যুকে আমি ঠকাতে পারিনি। এই লেখা পড়তে পড়তে আমার চোখের সামনে জগৎটা যেন দুলে উঠল। এর পরের ঘটনা আর মনে করতে পারি না। পরের দিন সেমেট্রি কর্মচারীরা আমায় আমার প্রিয়তমার কবরের ওপর থেকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। শেষ হলো সাসপেন্স অ্যাট সামারভিলের দ্বিতীয় পর্ব, গাই দে মপাসার দি ডেড গার্ল কাহিনী অবলম্বনে কঙ্কাল। গল্পের নাট্য রূপান্তর ও গল্প পাঠে শুভপ্রিয়া, পোস্টার ডিজাইন সুপ্রতিম, অডিও ও সাউন্ড মিক্সিং এবং সমগ্র পরিচালনায় সুপ্রতিম ও শুভপ্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাসপেন্স অ্যাট সামারভিল। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত ৮টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।